আজকে আমরা চলে এসেছি অন্ডালের কাছে দামাল দামোদরের পাড়ে। যদিও দামোদর এখন শুকিয়ে আছে, একটা সরু ধারায় বয়ে যাচ্ছে। আমরা নদীর মাঝখানে আছি, পুরো চড়া পড়ে আছে। আরো অনেকটা ভেতরে গেলে তবে জলের সন্ধান পাওয়া যাবে। আমরা মোটামুটি 14-15 জনের একটা গ্রুপ এসছি আজকে। সবাই দামোদর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং আজকে একটা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে আমরা এখানে এসেছি, সেটা আমি একটু পরে জানাচ্ছি আপনাদের। আমরা বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা হাঁটছি দামোদরের বুক চিরে। বালির চড়া পড়া পড়ে আছে, এখনো জলের সন্ধান পাইনি। আরো কিছুটা এগিয়ে গেলে জলের সন্ধান পাবো। আমরা জলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অবশেষে জলের দেখা পেলাম। কি করুণ অবস্থা! দামাল দামোদর, বর্ষাকালে তার ভয়াবহ রূপ। আমার বাঁ দিকে চলে যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আমরা দুর্গাপুর ব্যারেজে দেখতেই অভ্যস্ত, যদিও সেখানেও চড়া পড়ে গেছে। এখানে শীর্ণকায় চেহারা। ডান দিকে আসানসোল। দামোদর কুলকুল করে বয়ে চলেছে। তার ভয়াবহতা, ভয়াল রূপ এখন দেখা যায় না। বর্ষাকালেই দেখতে পাবেন এলে। এই যে আমি বালির চড়া দিয়ে হেঁটে এলাম, আমি এখন ঠিক নদীর মাঝখানটাতে আছি। ওই দূরে পাড় দেখা যাচ্ছে, ওইখান থেকে আমি হাঁটতে হাঁটতে এসেছি। পুরোটা জুড়ে তখন জল থাকে, যেটা এখন দেখা যাচ্ছে না। দামোদর নদ। জায়গাটার নাম বাস্কা, মদনপুরের আন্ডারে পড়ে। অন্ডাল মহাশ্মশান। এখানেই আমাদের লাইফের জার্নি সমাপ্ত। চিতা রাখা আছে, দাহ কার্য এখানেই হয়। অন্ডাল মহাশ্মশান, বাস্কা, মদনপুর। চারিদিকে গাছালিতে ভর্তি। প্রকৃতির মাঝে পাশ দিয়েই দামোদর নদী বয়ে চলেছে। ওই দূরে দামোদর দেখা যাচ্ছে। আজকে আমাদের জার্নিটা একটু অন্য রকমের। আমরা আনন্দ ফুর্তি করতে, হই হই করতে করতে কোনো রিসর্ট, কোনো পার্ক, পর্যটন কেন্দ্র আমরা ঘুরে বেড়াই। কিন্তু আজকে আমরা এসেছি একটু ভিন্ন স্বাদের আনন্দ পেতে। আজকের আনন্দের মধ্যে কোনো উচ্ছলতা, উদ্দামতা থাকবে না। থাকবে একটা নির্মল প্রশস্তি, একটা আন্তরিক শান্তি। চলুন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। অন্ডাল পরিবার, APJ আব্দুল কালাম ভবন। এটা একটা আশ্রম, এখানে শিশুরা থাকে। অন্ডাল পরিবার, আজকে আমরা এখানেই এসেছি। আজকের দিনটা আমরা এখানেই কাটাবো। আশ্রমের শিশুদের সঙ্গে আমরা আনন্দটা ভাগ করে নেব। অন্ডাল পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বাচ্চাদের ডেইলি রুটিন। আপনার নামটা বলবেন? সঞ্জয় সিনহা। আপনি এখানে কেন আছেন? এই বাচ্চাগুলোকে দেখাশোনা করছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি কি মালিক না আপনি কেয়ারটেকার? মালিক বলে তো কিছু হয় না, মানে আচ্ছা, আমি সেক্রেটারি এখানকার। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানেই থাকেন সারাদিন? হ্যাঁ। বাচ্চাদের দেখভাল করেন? গুড। একটু আশ্রমটা আমাদের দেখান। আসুন। এটা আমাদের লাইব্রেরি কাম কম্পিউটার রুম। আচ্ছা, 4টা কম্পিউটার আছে। লাইব্রেরি কাম কম্পিউটার রুম আশ্রমে। বাচ্চারা এখানে এসে কম্পিউটার প্র্যাকটিস করতে পারে। এখান থেকে বই নিয়ে
বই পড়তে পারে। স্টুডেন্টস লাইব্রেরি, অন্ডাল পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। গুড। বাচ্চাদের থাকার জায়গা, ডাবল স্টোরিয়েড, কি সুন্দর বাঙ্ক করা আছে, একসঙ্গে ওরা থাকে। দেখুন জিনিসপত্র কেমন গুছিয়ে রেখেছে। এই ছোট ছোট বাচ্চারা এখানে আছে। আচ্ছা, এখানে কারা থাকে? কারা থাকতে পারে এখানে? আসুন বলছি। এখানে বাঙ্ক নেই, এখানে বেড একসঙ্গে আছে, এরা একসঙ্গে সবাই মিলে থাকে। রুম এটা একটু ডিফারেন্ট, মানে তিনটে রুম, তিন রকম ক্যাটাগরি। একটা ছোট্ট ওয়ার্ড্রপ আলমিরা টাইপের আছে। রেডি করবে। এই গার্ডেনটা সব বাচ্চারাই করে। বাচ্চাদের জমি ভাগ করে দেওয়া আছে, তোমার বাগান এটা, তোমার বাগান এটা, তোমার বাগান এটা, নিজের নিজের বাগানে কাজ করে। একটু জোরে। বাচ্চাদের নিজের নিজের বাগানটাকে ভাগ করে দেওয়া আছে। বাহ, এইটা একটা বাচ্চার বাগান, ওইটা একটা বাচ্চার বাগান, বাহ, এইটা একটা বাচ্চার বাগান, প্রত্যেকে নিজের নিজের গাছ ঠিক করে দেওয়া আছে। বাহ, ভেরি গুড। মানে নিজেরা নিজেদের মতন করে যত্ন করবে, বেশ একটা ওনারশিপ ভাব চলে আসবে। ভাব চলে আসে, এবং ওই জন্য দেখুন না, এটা ভালো সার্ভিস দিয়েছে, ওটা ভালো সার্ভিস দেয়নি। ঠিক আছে, মানে যে ফলনটাই হোক না কেন, ওরা নিজেরাও একটা গর্ব অনুভব করবে যে আমার তৈরি, আমার তৈরি। ইয়েস। আপনি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে কফিটা কে লাগিয়েছে, দেখুন গর্ব করে বলবো আমি লাগিয়েছি, আমার বাগান। ঠিক। চলুন ও পাশটা যাই। আর বাচ্চা সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন বলতে, এখানে কারা থাকতে পারে? অ্যাকচুয়ালি এখানে ডেপ্রাইভ চিলড্রেন, যে বাচ্চাগুলো মানে হোমলেস, হোম নেই, বাবা মা দেখে না, বাবা মা ভিক্ষা করে, বাবা নেই, মা নেই, ঠিক আছে, এরকম ধরনের, যেগুলো আমরা ছেড়ে দিলে রাস্তায় থাকবে, প্ল্যাটফর্মে ভিক্ষা করবে, ঠিক আছে, সেরকম বাচ্চাকে আমরা মূলত এখানে রাখি। আমরা চাই না যে অ্যাটলিস্ট অন্ডালের কোনো বাচ্চা রাস্তায় ভিক্ষা করুক। অ্যাকচুয়ালি মানুষ তো আফটার অল। হ্যাঁ, না, যদি আপনারা এখানে, আমি কাউকে এখানে নিয়ে আসি আপনাদের কাছে, আপনারা কি নেবেন? হ্যাঁ, সেই বাচ্চারা তো, শর্তটা একটাই কিন্তু, যে ডেপ্রাইভড হতে হবে, মানে কেউ দেখার নেই। না, ওটা আপনারা ক্রাইটেরিয়া কিভাবে করেন? কোনো ক্রাইটেরিয়া নয় এটা, মানে কেউ তো নিজের বাচ্চাকে এখানে রাখবে না, মা বাবাকে কোল ছাড়া খুব করবে। স্বাভাবিক, খুব যে স্বাভাবিক। রেখেছে তা ধরে নিতে হবে, তার ক্ষমতা নেই। ঠিক। কোন বাচ্চা মা বাবা চাইবে যে বাচ্চা আমার হোমে থাক? ঠিক। ওকে, তার জন্য কোনো চার্জ বা কিচ্ছু লাগে না? কোনো চার্জ নেই। বাহ, টোটালটা এখানে ডোনেশনে চলে, কোনো সরকারি ফান্ডিং হয় না, আমাদের টিজি নেই, মানে ইনকাম ট্যাক্সের ছুটের ব্যাপার নেই, একদম প্রেম স্বচ্ছ মনে দান করলে সেটা চলে এবং চলে যাচ্ছে। ঠিক। চলুন বাগানটা ওই পাশটা দেখি একবার। এগুলো বাচ্চাদেরই লাগানো গাছ, প্রত্যেকটা গাছ বাচ্চারাই লাগিয়েছে। বাহ, দেখুন এখানে বিভিন্ন রকম আম গাছ, ফলের গাছ, বাগান, ফুলের গাছ, সব বাচ্চারা নিজেদের হাতে নিজেদের পরিশ্রমে এখানে এরা চাষ করছে। তাহলে এদের মধ্যে একটা বেশ ওনারশিপ হিসাবে একটা গর্ব চলে আসে। চাইলে আপনারা এখানে আসতে পারেন, একটা দিন আসুন। আমি সবাইকে অনুরোধ করব জায়গাটা ঘুরে দেখুন। মন্দিরটা দেখা যাচ্ছে, এদের রান্নাঘর, বাচ্চাদের জন্য এখানে রান্না হচ্ছে। কি সুন্দর একটা কোটেশন। শিশুদের হাসির চেয়ে বেশি সংক্রামক কিছু নেই, তারা কি নিয়ে হাসছে তার বিবেচ্য নয়। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। দয়া করে চিৎকার করবেন না, শান্ত হয়ে কথা বলুন। গেমস রুম, একটু ভেতরে ঢুকি আমি। ক্যারাম, বিভিন্ন ধরনের গেমস আইটেম এখানে রাখা আছে। এখন ইউজ নেই, সেগুলো বাক্সের মধ্যে, বাক্সতে রাখা আছে। মায়ের মন্দির, এখানে সমবেত হয়ে সবাই প্রার্থনা করে। প্রার্থনাটা আসল জিনিস, আমাদের জীবনে লক্ষ্য স্থির করে দেয়। এখানে বসে ওরা নিজেদের লক্ষ্য ঠিক করে, সেই মতো ওরা এগিয়ে চলে। এক মিনিট, আমরা এখন এখানে একসঙ্গে সবাই বসেছি। এই যে আশ্রমটা আছে বাচ্চাদের জন্য, এর ইতিবৃত্ত, এর ইতিহাস আমরা দাদার মুখ থেকে শুনবো। আমরা আজ থেকে 2016-তে কয়েকজন, গৌতম বলে আমার একটা বন্ধু আছে, নরেন্দা বলে রেলে কাজ করেন আছে, একজন ইন্ডিয়ান নেভিতে আছে সুব্রত নাম, নীলমণি নাম, এরকম কয়েকজন মিলে, দাদা আছেন, আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে এরকম স্ট্রিট চাইল্ডদের পড়ালে বা মানুষ করলে কেমন হয়। সেই সময় কিন্তু এরকম একটা আশ্রম করবো, রেসিডেন্সিয়াল ভাবিনি, জাস্ট কোনো উইদাউট রেজিস্ট্রেশন।
এমনি কতগুলো বাচ্চাকে নিয়ে একটা অ্যাবান্ডেন্ট ঘরে পড়ানো শুরু করলাম। এবার এইভাবে চলছে আর কি। তো 1 বছর পর চিন্তা ভাবনা করা হলো যে একটা রেসিডেন্সিয়াল করলে কেমন হয়। তখন আমরা কাজ করতে করতে জানলাম যে রেজিস্ট্রেশন করা তো পরের কথা, আগে তো রেজিস্ট্রেশনটা লাগবে, তারপর তো আশ্রমের প্রশ্ন। তখন সীতারামদা বললো আমি ব্যবস্থা করছি। সীতারামদা একজনকে যোগাযোগ করেছিল, তো তার নাম হচ্ছে সন্তোষ দে, স্যারেরই শিষ্য, ভাব শিষ্য, উকিল। স্যার ওটাকে ওই ছেলেটা রেজিস্ট্রেশন করেছিল। রেজিস্ট্রেশন করার পর আমরা চিন্তা করলাম তাহলে এখানে রাখলে ভালো হয়, রাখা শুরু করলাম। আমি নিজেরাই কয়েকজন মিলে, আমি প্রফেশনালি প্রাইভেট রিক্রুটার, আমার স্টুডেন্টরা প্রতিষ্ঠিত অনেকগুলো আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিদেশে অনেকগুলি আছে। তারা বললো স্যার আপনি করুন, আমি সাপোর্ট আমরা আছি। তো ওই 5-7 জনকে নিয়ে শুরু করলাম। শুরু চলছে আস্তে আস্তে। আমাদের এখনো সরকারি ফান্ডিং পাওয়ার যে যোগ্যতা, পাইনি বলবো না, পাওয়ার যে যোগ্যতা অর্জন করা সেটা এখন করিনি। যেমন এইচটিজি করতে হয়, 12-এ কিসব করতে হয়, টেকনিক্যাল ব্যাপার, ওগুলো আমাদের এখনো হয়নি। তো তারপরে সরকারি ফান্ডিংটা 0। পঞ্চায়েত সমিতি একটা ঘর বানিয়ে দিয়েছে, দেখে এলেন, ঘরটা দেখে এলেন। তো মোটামুটি সবার সাপোর্টে অন্ডালের, মানে আমি সত্যি কথা বলতে কি অন্ডালের লোক খুব ভালো। আমার যদি মনে হয় যে আমার 1 কুইন্টাল চাল লাগে, ভিডিওকে বলে 1 কুইন্টাল পাঠিয়ে দেবে। আমার যদি মনে হয় 1 টিন তেল লাগবে, অন্ডাল পুলিশকে বলে 1 টিন তেল পাঠিয়ে দেবে। করোনার সময় আমরা এখান থেকে গোটা 200 লোককে প্রত্যেক দিন খাইয়েছি রান্না করে, কিন্তু কোনো কাউকে চাইতে হয়নি। এটা বলতে পারেন অহংকার বলুন আর গর্ব বলুন যে আজ পর্যন্ত কাউকে বলিনি যে আশ্রম চলছে না ভাই 500 টাকা দাও। করোনা ভগবানের সবাই আশীর্বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, অতটা খুব সুখেরই, কিন্তু চলে যাচ্ছে। আর দাদা তো পিছনে মানে হাতটা মাথায় আছেন, ব্যস্ত মানুষ আসতে পারে না, কিন্তু ফোনে যোগাযোগ থাকে, মাঝে আসে না, তো চলে যাচ্ছে এভাবে। আর বাচ্চাগুলো কি বললেন, বাচ্চাগুলো বেসিক্যালি দেখবেন লেখা ছিল, ওখানে এখন নেই, হোম ফর, এই যে লেখা আছে হোম ফর ডেপ্রাইভড চাইল্ড, ঠিক আছে। টেকনিক্যালি আমরা যেটা বলি না, বাবা নেই মা নেই অনাথ, তো পার্সিয়ালি অনাথ হয়, মা নেই বাবা নেই, এর বাইরেও একটা অনাথ হয়, সবকিছু আছে কিন্তু সে অনাথ, এরকম হয়। তো আপনারা দেখবেন রাস্তাঘাটে ভিক্ষা করছে, ট্রেনে বাসে ভিক্ষা করছে, ঠিক আছে, এদের বাবা মা সবই আছে। দারিদ্রতা একটা কারণ, আর মানে একটা প্র্যাকটিসও একটা কারণ, বংশ পরম্পরায় ভিক্ষা করে যাচ্ছে, এরকম একটা কারণ। দেখবেন আমার খেতে পারো না, ভালো শরীর, ভিক্ষা করছে, এরকমও থাকে। তো বাচ্চাগুলোর কি দোষ, বাচ্চাগুলো তো সেই মানে জেনারেশন থেকে শিখে আসছে ভিক্ষার প্রফেশন। তো এই বাচ্চাগুলো ন্যাচারালি একটা স্টেজ পর যখন লোককে ভিক্ষা দেবে না, তখন চুরি চামারি করবে, কারণ পড়াশোনা শিখছে না। তাদেরকে তুলে নিয়ে আসার পর কিছুদিন পর কাউন্সিলিং করতে করতে বাবা মাকে উদ্ধার করা গেল। উদ্ধার করতে গিয়ে দেখলাম বাবা মা মানে ইনকামটা করতে হবে। বাবা মা প্রথমত ভাবতো কি যে আমরা এদেরকে দিয়ে ভিক্ষা করাবো, মানে আমার প্রফেশনটা এ নিয়ে নিচ্ছে, সেটা সময় লাগে বোঝাতে। তো তারপরে বাবা মা ভিক্ষা করছে এখনো, ঠিক আছে, আছে, ভালো আছে। বাবা মার এখন প্লিজ এখন আর খোঁজ খবর রাখে না। জানি আমার ছেলে পেলে প্রথম একটা বাচ্চা তুলে আনার পর 3 মাস বহুবার খোঁজ খবর নেয়, নিজের ফোন নেই, তোর ফোন থেকে ফোন করে। আস্তে আস্তে যখন বুঝিয়ে যায় না আমার ছেলে ঠিক আছে, তখন সমস্যা নেই। এখন বাচ্চাগুলোকে বললে এখন আমাদের বাউন্ডারি খোলা, পালিয়ে যেতে পারে, পালায় না, কারণ বছরে একটা ট্যুর হয়, রক ক্লাইম্বিং করতে যায়। আমার বাচ্চারা কোচিং করছে, 2টো বাচ্চা চান্স পেয়েছে আন্ডার 13 CAB-তে, ওরা কলকাতা প্র্যাকটিস করতে যায়, শিলিগুড়ি খেলতে যায়। এখন ন্যাচারাল, কোনো সমস্যা নেই। এইগুলো আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত আপনারা রাখেন এখানে? আমাদের এখন তো সবে 16-তে শুরু, মানে 16 অনওয়ার্ড ভেবেছি। পড়াশোনা করে লাইফ টাইম রাখবো, যদি কেউ রিসার্চ করে লাইফ টাইম দায়িত্ব নেবো, দরকার একটা কিডনি বিলি করেও পালন করবো, কিন্তু পড়াশোনা না করলে 18 হলে ছেড়ে দেবো, সোজা কথা আর কি। বসিয়ে খাওয়ার কোনো অপশন নেই। যদি পড়াশোনা করে মানুষ হয় বা কোনো স্পোর্টসে বা কোনো লাইনে, আমরা সমস্ত রকম সুযোগ দিয়েছি। কম্পিউটার ভর্তি করেছি, ফুটবল কোচিং ভর্তি করেছি, ক্রিকেট কোচিং আছে, পড়াশোনা করছে। যদি কোনো দিকে এগোতে চায় তাহলে আমরা লাইফ টাইম সাপোর্ট দেবো। আর যদি বলে কিছুই করবো না, আমি 18 বছর পর্যন্ত থাকবো, তাহলে 18 বছর পেরিয়ে গেলে সাবালে করে ছেড়ে দেবো। গুড। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় কি আছে, আরো এটাকে ডেভেলপ করার জন্য? ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাচ্চাগুলোর সঙ্গে আমরা যাচ্ছি একটা ওল্ড এজ হোম করতে, এরকম ফ্রি অফ কস্টে। প্রফেশনাল বৃদ্ধাশ্রম গাদা আছে, কিন্তু আমি যেগুলো ফ্রি গভর্নমেন্ট বৃদ্ধাশ্রম ঘুরে এসেছি, অনেকগুলোই ঘুরে এসেছি, কোথাও মনে হলো না একটা বৃদ্ধাশ্রম স্যাটিসফাইড। তো প্রত্যেকেই বাড়ির মহিলাদের মানে বাচ্চাদের মিস করে, নাতি মিস করে। এখানে আমরা চেষ্টা DSWর সঙ্গে কথাও বলেছি, চেষ্টা চলছে যে তারা বৃদ্ধাশ্রম করতে পারি, তাহলে এই যে মানে নাতি আর দাদুর যে পরিপূরক, সেটা আমার না। এখন তো বৃদ্ধাশ্রম মানে তো ব্যবসার জায়গা। আমি আগে বললাম আপনাকে ফ্রি, ব্যবসার প্রশ্নই আসছে না। এত টাকা একসঙ্গে ক্যাপিটেশন ফি রাখো, মান্থলি এত দেখে এসেছি, প্রথমে কিন্তু বললাম 100% যেমন এটা চলছে ফ্রি, একদম ফ্রি। তাতে যদি কেউ মনে হয় যে না আমার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যাবে প্রফেশনাল, কিন্তু বয়স্ক মানে বয়স হয়ে গেলে ফেসিলিটি বেশি দরকার। একটা আমার ক্যালকুলেশন বলে একটা বৃদ্ধ বা বৃদ্ধার মানে আফটার 70
খুব বেশি হলে 2000 টাকা মান্থলি খরচা। আর কেউ যদি রেখে করে বলে আমি পয়সা দেবো, হ্যাঁ না পয়সা নিলে কি হয় জানেন তো, বাচ্চাদের মধ্যে আমার এখানে এমন একটা বাচ্চা আছে যার বাবা এখানকার সবার কাছ থেকে বড় লোক, একটা বাচ্চা আছে এখানে সবার থেকে বড় লোক, দিল্লিতে বড় ট্রান্সপোর্টের বিজনেস। তাহলে এখানে আছে কেন? ও ঘর থেকে ছোটবেলা পালিয়ে গেছিল, এখন বল লজ্জা পেয়ে যাবে, ঘর থেকে ছোটবেলা পালিয়ে গেছিল। পালিয়ে যাওয়ার পর এখানে আমাকে নামটাও ভুল বলেছে, ওর নাম হচ্ছে অক্ষয় রায়, আর আমাকে বলেছিল যে কাল্লু যাদব। সেইভাবে কাগজ কলম করে স্কুলে ভর্তি করেছি। 3 বছর পর আধার কার্ড বানাতে গিয়ে অরিজিনাল আধার কার্ড বেরিয়ে এসছে, ঠিক আছে। বেরিয়ে যাওয়ার পর যোগাযোগ করা হয়েছে, পুলিশের যোগাযোগ করা হয়েছে, বাবা এখান থেকে এসে যোগাযোগ করেছে, হ্যান্ড ওভার করেছি। মায়ের রাস্তায় বলছে আমাকে নিয়ে গেলে আমি আর ঘর অন্য জায়গায় পালিয়ে যাবো, বাবা বলছে এখানে থাক, খরচা আমি দেবো। এখন এখানে আছে ছেলেটা এখানে। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে কিভাবে করা যাবে? ওই আমাদের নাম্বার লেখা আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। না, আমি যদি এখানে আসতে চাই বা আমার ভিউয়ার্সরা কেউ যদি আসতে চায়, তারা এখানে কি পরিচয়, কিভাবে, কেন, কি উদ্দেশ্যে আসবে? ধরুন আমরা প্রিমিয়ারে বেড়াতে এলাম একদিন। না দেখুন, প্রত্যেকেরই পয়েন্ট অফ ভিউ গুলো আলাদা। কারেক্ট। তার উদ্দেশ্যটা আমি বলতে পারি না, ঠিক। কোনো উদ্দেশ্য নেই। সে ইন্সপেকশন করতে আসতে পারে, সে এটাকে ফ্রড মনে করতে পারে, সে ভালোবেসে আসতে পারে। অ্যাজ ইউ লাইক, যে যেভাবে খুশি নিজের পয়েন্ট অফ ভিউ নিয়ে আসবে। ঠিক না, আপনাদের এই প্রচেষ্টায় তো কোনো ভাষায় সাধুবাদ জানানো যাবে না। হ্যাটস অফ টু ইউ। একটা কথা বলে দিই, এখানে 8টা সার্ভিস দেওয়া হয়, যে বাচ্চাগুলো আমার দারুণ সার্ভিস দেয়। গোটা অন্ডাল আপনি ঘুরে আসুন, কোথাও দেখবেন না রাস্তায় কেউ পড়ে আছে, দায়িত্ব নিয়ে বলছি। অ্যাটলিস্ট 24 ঘন্টা কেউ রাস্তায় পড়ে থাকলে ফোনটা আসে, পুলিশের মাধ্যমে হোক বা পুলিশ আমরা মিলে ওকে রেস্কিউ করে নিয়ে আসি। ওই যে রুমের ঘরটা দেখছেন, ওই ঘরটাতে ওকে ফার্স্ট নিয়ে গিয়ে পাইপ দিয়ে ভালো করে ওয়াশ করা হয়। বেশিরভাগই ভবঘুরে পাগল হয়, তাদেরকে আমরা রাখি। রাখার পরে তার যে ভবঘুরের আশ্রম, পুরুলিয়াতে আপনার ঘর আছে, সেখানে আমরা পাঠিয়ে দিই। অ্যাটলিস্ট 22-23 খানা পাঠিয়েছি আমরা। এরকম রাস্তায় পড়ে থাকলে আমরা তুলে আনবই, পাগল হোক ছাগল হোক যাই হোক। আপনি কোথা থাকেন? তুলে নিয়ে আসার মতো রেস্কিউ করা পাঠিয়ে রেস্কিউ আমরা, পুলিশ থাকে না, পুলিশ থাকে, বহু এনজিওর লোক আছে, কোনো সমস্যা নেই। এখানে আমরা রাখি এবং বাচ্চাগুলো রীতিমতো খাইয়ে দেয়, চান করিয়ে দেয়। বাচ্চাগুলো ট্রেন্ড আমার বাচ্চাগুলো। একটা দেখুন আপনারা কি সাধারণ লোক পাগল থেকে দৌড়াবেন, তো আমার বাচ্চাগুলো ভালো মতো জানে যে পাগল থেকে দৌড়াতে নেই, ওরা মারবে না, ওর সঙ্গে বুঝবে, খাবে। এই যে দৈনন্দিন এত কাজকর্ম, এর জন্য কি আপনার স্টাফ আছে? স্টাফ বলতে আমাদের 2জন কুক আছেন, যারা একজন 500 টাকা মাইনে নেন, একজন 1000 টাকা মাইনে নেন। কিছুই না, এটা কিছুই না, কিন্তু ওদের জন্য এটা অনেক। এখানে মানে লেবারটা খুব সস্তা, আর ওরা সিকিউর প্লেসে আছে, খাবারটা পায়, ঠিক আছে। এই হচ্ছে আমার স্টাফ। আর সন্তোষ বলে একটা ছেলে আছে, দেখাশোনা করে। আর গীতাদি বলে একজন আছেন, উনি নার্স, মানে নার্সিং সুপারভাইজার, মেডিকেল সাইডটা দেখেন। হ্যাঁ, মেডিকেল সাইডে দেখেন, মাঝে মাঝে থাকেন, মাঝে থাকে না। ওনার মানে একা মানুষ তো। আর এখানে একটা ঘটনা বলি, উত্তরপ্রদেশের চাইল্ড বলে একটা জায়গা থেকে হেডমাস্টার মিসিং হয়ে গেছিল, টেম্পোরারি ব্রেন আউট হয়ে গেছিল। তাকে আমরা কিন্তু অন্ডাল থেকে উদ্ধার করে রেখেছিলাম। তারপর যোগাযোগ করার পর আবার তার বাড়িতে সেরকম কিন্তু অনেকগুলো আমরা পৌঁছেছি। আর যেগুলো একদম পৌঁছাতে পারি না, সেগুলো আমরা মানে মেন্টাল হসপিটাল যেগুলো পুরুলিয়াতে আছে, থ্রু পুলিশকে দিয়ে, পুলিশ অবশ্য আইনি ব্যাপারটা আছে না। অবশ্যই অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি এখানে আসতে পারার জন্য নিজেকে ধন্য মনে করছি। এত সুন্দর একটা পরিবেশ, আসলে আপনাদের সান্নিধ্যটা পেলাম। আসলে আজকে যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু খুব সহজে হয়নি। এটা হওয়ার জন্যে ইনফ্যাক্ট শুরুতে আমরা বিভিন্ন জায়গায় করেছিলাম, আমাদের জায়গা ছিল না। আমরা রেলের একটা অ্যাবান্ডন ঘর ছিল, সেখানে আমরা করতাম, মিটিং করতাম শুরুতে। তারপর আস্তে আস্তে এই রেজিস্ট্রেশন হলো। রেজিস্ট্রেশন হওয়ার পর এই জায়গাটা সরকার থেকে লিজ দেওয়া হয়েছে। এই কাগজ কলম হয়নি, সরকার থেকে দেওয়া হয়েছে আর কি। তারপরে এই সব আজকে যে জিনিসটা দেখছেন, এটা বহু পরিশ্রমের ফল। আর ইনি হচ্ছেন সঞ্জয় সিনহা, এর অবদানটাই সব থেকে বেশি। আমরা শুরুতে করেছি। দেখুন, উনি তো একা পারেন না, উনার উদ্যোগ, আপনারা সবাই সঙ্গে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু ওনার অবদানটাই বেশি। অবশ্যই সাথে তো সবাই আছে। শুরুতে তো আমি এটাই করেছিলাম অ্যাডভোকেট হিসেবে, এটা রেজিস্ট্রেশন এই সব জিনিসগুলো আমি দেখাশোনা করেছিলাম। এখানে বহু অনুষ্ঠানও হয়ে গেছে, 26শে জানুয়ারি, 15 আগস্ট, অনেক পুলিশ প্রশাসন, ভিডিও, নানা লোক এসে এখানে ভালো ভালো অনুষ্ঠান হয়েছে সেই হিসেবে। আর যে কাজগুলো সঞ্জয়বাবু বললেন, সেটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়, এবং এদের এইটা তো সাধুবাদের যোগ্য। যদিও আমি এর সাথে যুক্ত আছি,
আমার প্রফেশনের জন্য হয়তো সবসময় আসতে পারি সম্ভব না। কিন্তু আসি, চেষ্টা করি, এইটাই হচ্ছে এখন। ঠিক আছে দাদা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের কাছে তো আমাদের কৃতজ্ঞ থাকার মানে এটা ভাষায় বলা যাবে না। এটা আপনাদের তো আমরা সবসময় আশা করি আপনারা আসুন, আপনাদের মতো যদি এই হিতাকাঙ্ক্ষী লোক পাই তাহলে এটা আরো বর্ধিষ্ণু করা যাবে। হবে, কোনো ভালো কাজে আটকে থাকে না। 10 জনের প্রচেষ্টা একদিন ভালো হবে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। সুন্দর সুন্দর কোটেশন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এতে কোনো বাহুল্য নেই, আড়ম্বর নেই, আন্তরিকতার সঙ্গে এনারা কাজ করছেন, চেষ্টা করছেন সমাজের জন্য কিছু করার। এবং সঞ্জয়বাবু একটা কথা বললেন যে অন্ডাল এরিয়াতে কোনো শিশু রাস্তায় শুয়ে থাকবে না, রাস্তায় পড়ে থাকবে না। সে যে স্ট্যাটাসেই হোক না কেন, খবর পেলেই ওনারা রেস্কিউ করে নিয়ে আসেন, তাকে লালন পালন করে তাকে সঠিক দিশা দেখান। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, বাচ্চারা এক এক করে আসছে সারিবদ্ধভাবে, ডিসিপ্লিনড ওয়েতে তাদের বরাদ্দ যে খাবারটা আছে তারা নিজের মতো করে নিজে নিয়ে নিচ্ছে। চশমা ছিল না বলে বুঝতে পারি, তারপরে আবার কোলে নিলাম, একটু সবাই আদর করলাম। ঠিক যেটুকু খাবার খাবে সেটুকু খাবারই প্লেটে নিচ্ছে। আপনি দেখুন লাল জামা পরাই বাচ্চাটা, কত বয়স হবে এর? স্বয়ং সম্পূর্ণ নিজে লাইনে দাঁড়িয়েছে, নিজের খাবার নিজে কালেকশন করছে। Like that. That's unhygienic. Please. হাতটা ধরে, হ্যাঁ, Yes. এবার উপরে Have a bite. মুখটা তুলে খাও, Take Look it at to me. your mouth. Yes. Have a bite. আঙ্কেলের দিকে, এই দাদুর দিকে, ওই দাদুর দিকে। কমন টয়লেট, বাথরুম। হ্যাঁ, দাও। কই রে? এটা এক্সপেরিমেন্ট করে এখানে এসো, এটা দাও। তুমি আর কি পারবে না, বড় হতে দেবে। চল, আর না, আর কিছু নেই, আর কিছু নেই, তো হয়ে গেল। আর তো হয়ে গেছে ওইসব। নাম তোর? হ্যাঁ, কুনাল। তুই কি খাচ্ছিস? আর কি খাচ্ছিস? বেগুনি। আর কোনটা ভালো হয়েছে বল, জোরে বল। সবগুলোই ভালো হয়েছে, বাহ। আর তুই ভালো তো? তুই ভালো, বাহ, গুড। ঝোলটাও? ও মা, দেখুন ও সবাইকে গাইড করছে। ও নিজে বাইট দেওয়ার পর বলছে ক্যামেরার দিকে তাকা, ওই দিকে তাকা। এবং ছোট বাচ্চাদের টেক কেয়ার করার জন্য, যারা সত্যি বাচ্চা, তাদের মাছের কাঁটাগুলো বেছে দেওয়া হচ্ছে। সত্যি এরা খুব কেয়ারিং। তোরটাই তুলছি এবারে। কুনাল, নে মন দিয়ে খা এবারে। আর ছবি তুলতে হবে কি? মন দিয়ে খা। অন্ডাল পরিবার আশ্রম, যেখানে সমাজের যে শিশুদের কোনো মালিকানা নেই, এক কথায় আমরা বলি অনাথ, সেই ধরনের শিশুদের এরা এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে এসে লালন পালন করেন। আজকে আমরা একটা দিন আনন্দ উৎসব ছেড়ে দিয়ে এই শিশুদের সঙ্গে সামিল হয়েছি। এখন লাঞ্চ টাইম, লাঞ্চ চলছে এখন। শিশুরা সারিবদ্ধভাবে বসে খাওয়া দাওয়া করছে।
আমরা সবাই একসঙ্গে বসে আছি। আশ্রমের ভেতরের পরিবেশটা, অন্ডাল পরিবার, অন্ডাল দামোদর নদের ধারে। চল আর বসি না, চল নাকি? আমাদের লাঞ্চ পর্ব শুরু হয়ে গেছে, আশ্রমের বাচ্চারাই পরিবেশন করছে। আমরা আজকে এসেছিলাম এখানে অন্ডাল পরিবার, এই দুস্থ ছেলে মেয়েদের আবাসিক হোম বা আশ্রম বলা যায়। এখানে যে ভদ্রলোক আছেন মিস্টার চপল সিং, সঞ্জয় সিং ওরফে চপল, অন্ডালে বাড়ি, উনি এটা তত্ত্বাবধানে আছেন। তো আমরা খবর পেয়েছিলাম যে এখানে কিছু দুস্থ ছেলে মেয়েদেরকে রেখে তাদেরকে খাওয়ানো, পড়াশোনা করানো, এইসব দায় দায়িত্বগুলো এনারা পালন করে থাকেন। তো মুখ্য উদ্দেশ্য ছিল আমার নাতির জন্মদিন উপলক্ষে আমি একবেলা এদেরকে খাওয়াবো, এরকম ইচ্ছে ছিল। সেই ইচ্ছার পরিপ্রেক্ষিতে আমি এসেছিলাম, সদল বলে এসেছিলাম। আমরা এসে এদেরকে খাওয়ার ব্যবস্থা করেছিলাম, ওনারাই সব ব্যবস্থা করেছিলেন খাওয়া দাওয়া, কিন্তু সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো। ইচ্ছে রইল ভবিষ্যতে যদি আবার কখনো সুযোগ পাই আসবো এবং এদের সাথে যুক্ত হওয়ার একটা আগ্রহ থাকলো। আপনারা সবাই আসুন, এই আশ্রমে একদিনের জন্য ঘুরে যান, সঞ্জয় বাবুর পাশে দাঁড়ান, সমাজের অবহেলিত শিশুদের জন্য আসুন আমরা কিছু করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।